আমি এবার সরাসরি ওর চোখে চোখ রেখে বললাম, আমি আর রান্না করব না। মেহেরিন সঙ্গে সঙ্গে হেসে বলল, শুনছেন ভাই, ভাবি আমাদের খাবার দিয়ে ব্ল্যাকমেল করছে। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, মা অসুস্থ, তবুও ওনাকে দাঁড়িয়ে রান্না করতে হবে, আর ভাবি আরাম করে ঘুমাবে। আমি আর একটা কথাও বললাম না, চুপচাপ নিজের ঘরের দিকে হাঁটলাম। দরজাটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে শুনলাম সালেহা বেগম বলছেন, মানুষকে যতই ভালোবাসো, মানুষ কোনোদিনও কৃতজ্ঞ হয় না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন হেসে উঠল, কারণ 5 বছর ধরে কৃতজ্ঞতা কাকে বলে সেটাই তো আমি খুঁজে পাইনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম, তারপর বিছানার কোণে বসে ফোনটা হাতে নিলাম। বাইরে তখনও ওদের কথা শোনা যাচ্ছিল। হঠাৎ রায়হানের কণ্ঠ ভেসে এলো, ওকে নিয়ে মাথা ঘামিও না, তোমরা জানোই তো ওর বাবা মা নেই, ওর যাওয়ার জায়গাও নেই, দুদিন রাগ করবে তারপর আবার ঠিক হয়ে যাবে। কথাটা শুনে বুকের ভেতরটা হিম হয়ে গেল। তাহলে এটাই ওদের ধারণা, আমার কোনো আশ্রয় নেই বলেই আমি সব অপমান সহ্য করে যাব? চোখের কোণে পানি জমে উঠলো, কিন্তু এবার আর কান্না এলো না, বরং ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত শক্ত হয়ে উঠলো। ফোনের কন্ট্রাক্ট লিস্ট খুললাম, অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা নাম্বারে ফোন দিলাম। ওপাশে রিসিভ হতেই আমি ধীরে ধীরে বললাম, আপনারা কাল সকালেই চলে আসবেন, আমি রাজি। কথাটা বলে ফোনটা কেটে দিলাম। ঘরটা অন্ধকার হয়েছিল, আর আমার বুকের ভেতরে জমে থাকা সব অপমান, কষ্ট আর অভিমান মিলে একটা ঝড় তৈরি করছিল। আমি তখনও চাইনি এমন সিদ্ধান্ত নিতে, কিন্তু ওরা আমাকে সেই জায়গায় ঠেলে দিয়েছে। আর পরদিন আমি যা করেছিলাম সেটার জন্য ওরা বারবার আফসোস করেছিল। সারা রাত তেমন ঘুম হয়নি, বাবার কথা মনে পড়ছিল, জন্মদিনের কথাও মনে পড়ছিল, আর ডাস্টবিনে পড়ে থাকা মাছটার কথাও। ভোরের দিকে একটু ঘুম এসেছিল, সকালে ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। আমি বিছানায় বসেই রইলাম, বাইরের দরজা খোলার শব্দ পেলাম, তারপর কয়েকটা অপরিচিত কণ্ঠস্বর। ড্রয়িং রুমে কারা যেন এসেছে। শাশুড়ির গলায় অস্থিরতা, মেহেরিনের গলায় উত্তেজনা, রায়হানের গলায় বিরক্তি। আমি ধীরে ধীরে উঠে বসে রইলাম। কিছুক্ষণ পর দরজায় জোরে ধাক্কা পড়লো। নাদিয়া, দরজা খোলো। রায়হানের গলা। আমি দরজা খুললাম না। আবার ধাক্কা। নাদিয়া, বলছি দরজা খোলো। আমি এবার উঠে গিয়ে দরজা খুললাম। রায়হানের চোখে মুখে রাগ। বলল, কি শুরু করেছো তুমি? আমি বললাম, কি করেছি? ও আবার বলল, বাইরে মানুষ এসেছে। আমি বললাম, তো? আমার শান্ত উত্তর শুনে সে আরো বিরক্ত হয়ে গেল। বলল, তোমার রান্না কোথায়, বাজার কোথায়? তুমি কিছুই করনি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তো কাল রাতেই বলেছিলাম আমি আর রান্না করব না। রায়হান যেন কথাটাই শোনেনি। তুমি ভেবেছো এসব করে আমাদের জব্দ করবে? আমি কোনো উত্তর দিলাম না। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে সালেহা বেগমের গলা ভেসে এলো, রায়হান, এদিকে আয় তো। রায়হান বিরক্ত মুখে চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। তারপর শুনতে পেলাম এক মহিলার গলা, ভদ্র শান্ত। তিনি বললেন, আমরা আসলে বিষয়টা নিয়ে শেষবারের মতো কথা বলতে চেয়েছিলাম। আরেকজন বললেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ নাদিয়ার, আমরা কাউকে জোর করতে আসিনি। ড্রয়িং রুমে হঠাৎ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মেহেরিন বলল, কারা এরা? কেউ একজন উত্তর দিল, আমরা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছি। আমার বুকের ভেতরটা ধরফর করে কেঁপে উঠলো। গত রাতে ফোনে যাদের সঙ্গে কথা বলেছিলাম তারা চলে এসেছে। বাইরে কি হচ্ছে আমি দেখতে যাচ্ছিলাম না, কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বহুবার ভেবেছি, অনেকবার নিজেকে বুঝিয়েছি, অনেকবার নিজেকে থামিয়েছি। কিন্তু মানুষকে যদি বারবার বোঝানো হয় তার কোনো মূল্য নেই, একসময় সে নিজেই নিজের মূল্য খুঁজতে বেরিয়ে পড়ে। বাইরে কথাবার্তা চলছিল, কখনো উঁচু গলায়, কখনো নিচু স্বরে। এর মাঝেই হঠাৎ শুনলাম শাশুড়ির বিস্মিত কণ্ঠ, কি বলছেন এতদিন পরে? তারপর মেহেরিনের গলা, না, এটা হতে পারে না। আমি চোখ বন্ধ করলাম। গত রাতের অপমানগুলো আবার মনে পড়লো। ডাস্টবিনে ছুঁড়ে ফেলা খাবার, জন্মদিন ভুলে যাওয়া মানুষগুলো, আর সেই কথাও, তোর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমার ঠোঁটের কোণে কষ্ট মেশানো একটা হাসি ফুটে উঠলো। মানুষ সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন ভাবে অন্য কোনো পথ খোলা নেই। বাইরে আবার কলিং বেল বেজে উঠলো, তারপর নতুন কিছু কণ্ঠস্বর। বাড়ির ভেতরের পরিবেশ আরো অস্থির হয়ে উঠলো। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। আকাশটা মেঘলা, ঠিক আমার মতো, কিন্তু মেঘের আড়ালেও তো সূর্য থাকে। হয়তো আমার জীবনে কোথাও একটা আলো অপেক্ষা করছে, সেই আলোর দিকেই আমি প্রথমবারের মতো এক পা বাড়িয়েছি। এই গল্পের পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য।